Hello viewers, in today's video we are going to learn about flow through orifices. So this topic is really important because this topics included so many mathematics problem like venturi meter, orifice meter and so many small mathematical problem. So let's know about orifice, what it is. So an orifice is a small opening. তাহলে কি orifice হলো একটা small opening or hole through which fluid, সেটা হতে পারে লিকুইড অথবা গ্যাস, ফ্লোস। তাহলে একটা স্মল ওপেনিং, সেটাই যে আমাদের স্মল ওপেনিং, একেবারে ছোট একটা ওপেনিং, ঠিক আছে। সেই ছোট ওপেনিং দিয়ে কী হচ্ছে, যেটা দিয়ে আমাদের কি হবে, ফ্লুইডটা ফ্লো হবে। ফ্লুইডটা কী হবে, ফ্লো হবে। এই যে ফ্লুইডটা কী হচ্ছে, ফ্লো হচ্ছে। তাহলে এটাই কি আমাদের, এটাই হলো অরিফিস। তাহলে এই যে ছিদ্র, এটাই হলো আমাদের কি, অরিফিস, ঠিক আছে। In engineering and fluid dynamics, an orifice is often intentionally created to control the flow rate and flow rate of fluids or to measure flow rate accurately, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলছে, এখানে ইন্টেনশনালি ক্রিয়েট করা হচ্ছে, এটা কী করার জন্য, ফ্লো রেটটা কন্ট্রোল করার জন্য। তাহলে এটা যে ফ্লো রেট, সেটা কন্ট্রোল করার জন্য অথবা এটা মেজার করার জন্য। তাহলে ফ্লো রেটটা কত, সেটা আমরা মেজার করতে পারি সহজে, ঠিক আছে। এখানে যেটা ফ্লুইড, সেই ফ্লুইডটা কালেক্টের মাধ্যমে আমরা কত সময়ে কত পরিমাণ কত ভলিউমের আমাদের ফ্লুইড এখানে সংগ্রহ হলো, সেটার মাধ্যমে অর্থাৎ ডিসচার্জ আমরা পরিমাপ করতে পারি সহজে। আবার ফ্লো রেটটা কী করতে পারি, কন্ট্রোল করতে পারি। এই ফ্লো রেটটা আমরা কী করতে পারি, কন্ট্রোল করতে পারি। সো ফর এক্সাম্পল, ধরেন আমাদের পানির ট্যাঙ্ক, ঠিক আছে। সো যদি আমরা দেখি, এটা মনে করেন আমাদের সেই পানির ট্যাঙ্ক একটা, ঠিক আছে। বাসা বাড়িতে সবারই থাকে পানির ট্যাঙ্ক। সো এই পানির ট্যাঙ্কে এখন একেবারে নিচ বরাবর আমরা দেখি একটা কি থাকে, ওপেনিং থাকে। নিচ বরাবর একটা ওপেনিং থাকে। সেই ওপেনিং দ্বারা যে পাইপটা সংযোগ থাকে, সেটা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে থাকি আমরা। সেটা আমাদের ওয়াশরুম, এরপরে কিচেন রুম, এছাড়াও আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে, সেগুলোতে আমরা ওই পাইপ লাইনটা নিয়ে যাই। আর উপরের দিকে থাকে যে লাইনটা, সেই লাইনটা আমরা কি করি, একটা দ্বারা পানি ট্যাঙ্কিতে ইন করাই, অর্থাৎ পানি ভরি। আরেকটা ওই উপরেই থাকে আরেক পাশে, সেটা হলো যখন ওয়াটারটা কী হয়ে যায়, ট্যাঙ্কিটা ফিল আপ হয়ে যায়, তখন সেদিক দিয়ে কী হয়ে যায়, পানিটা বের হয়ে যায়। তাহলে এই যে আমরা কি করলাম, এখানে ফ্লো রেটটা কন্ট্রোল করলাম। এখানে আমাদের যে ফ্লোটা এখানে আসলো, ওয়াটারটা ফ্লো হলো, এখানে আমরা যখন এই আমাদের যেই পানির ব্যবহার করতে হচ্ছে না, তখন আমরা এটা কী করলাম, এটা আমাদের বন্ধ রাখলাম। যখন এটা বন্ধ রাখতেছি, তখন আমরা এখানে আমাদের মোটরের সুইচ অন করা থাকলে, তখন আমরা কি হচ্ছে, এটা আমাদের ট্যাঙ্কটা ভর্তি হয়ে উপরটা দিয়ে আরেকটা কী করা আছে, যেটা আমাদের এক্সট্রা ফ্লুইডটা কন্ট্রোল করার জন্য রাখা আছে, সেদিক দিয়ে আমাদের ফ্লুইডটা, এক্সট্রা যে ফ্লুইড, সেই ফ্লুইডটা বের হয়ে গেল। এরপর আমরা কি করি, সুইচটা বন্ধ করে দিই। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, এর বেশি আর কিছুই না, জাস্ট আপনারা একটু ধারণা রাখেন। সো ক্লাসিফিকেশন অফ অরিফিসেস। সো অরিফিসের যে ক্লাসিফিকেশনটা কত প্রকারের হতে পারে। দেয়ার আর মেনি টাইপস অফ অরিফিসেস ডিপেন্ডিং আপন সাইজ, শেপ অ্যান্ড নেচার অফ ডিসচার্জ। তাহলে অ্যাকর্ডিং টু শেপ, তাহলে শেপ অনুযায়ী কীভাবে হতে পারে, সেটা হতে পারে সার্কুলার অরিফিস। সার্কুলার ট্যাঙ্ক, পানির ট্যাঙ্কে যেগুলো থাকে, সেগুলো তো মূলত আমাদের সার্কুলারই হয়। এরপরে ট্রায়াঙ্গুলার অরিফিস হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, স্কোয়ার হতে পারে। অ্যাকর্ডিং টু নেচার অফ ডিসচার্জ, ঠিক আছে। একটা হতে পারে কি, ফ্রি ডিসচার্জ, ফ্রিলি একদম কী হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে। আর একটা হতে পারে কি, ফুললি সাবমার্সড অরিফিস, মানে অরিফিসটা কি আছে, ফুললি সাবমার্জ আছে, অর্থাৎ দুইটার পাশাপাশি ট্যাঙ্ক দেখবে না যে আপনারা এখানে নিচে দিয়ে কী করা থাকে, আমাদের নিচে দিয়ে কিংবা যে দিক দিয়ে হোক, কোনো এক জায়গাতে কী করা থাকে, এই লাইন দুইটারে অ্যাটাচ করা থাকে, অর্থাৎ এই পাইপ থেকে এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কতে আমাদের কী করা থাকে, পানিটার সরাসরি কী থাকে, সংযোগ থাকে, যাতে আমাদের দুইটা ট্যাঙ্কই একসাথে একই কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এরকম আমাদের যখন এই আমাদের অরিফিসটা কী হয়ে গেল, ডুবে থাকবে, অর্থাৎ নিচে যদি সেট করি এই আমাদের যে অরিফিসটা, মানে যে ছিদ্রটা, সেটা যদি নিচে থাকে, তাহলে এটা সবসময় কী থাকবে, প্রায় ডুবেই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফুললি সাবমার্সড। আর যদি উপরের দিকে হয়, তাহলে এই বরাবর মনে করেন হয়, তাহলে এখানে এটা যখন এই ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যাবে, তারপরে এদিক দিয়ে উপর দিয়ে হালকা করে পড়বে, তখন এটা হবে আমাদের কি, পার্শিয়ালি সাবমার্সড অরিফিস, ঠিক আছে। জাস্ট এক্সাম্পল। অ্যাকর্ডিং টু সাইজ, সাইজের উপর ভিত্তি করে, ঠিক আছে। স্মল অরিফিস এবার হতে পারে কি, লার্জ অরিফিস। এখানে বলছে স্মল অরিফিস কখন বলবো, যখন হেড অফ ওয়াটার, ঠিক আছে, এই হেড অফ ওয়াটার যেই বরাবর অরিফিস আছে, সেই অরিফিস বরাবর, অরিফিস থেকে আমাদের ওয়াটারের যদি লেভেলটা কত দূর পর্যন্ত আছে, সেই পর্যন্ত এটা আমরা কি জানি, হেড, ওয়াটার হেড। তো হেড অফ ওয়াটার যখন
এই অরিফিস যে অরিফিসের এখানে যে ডায়া সেটা ধরে নিলাম আমরা ডি, সেই ডি এর 5 গুণের চাইতেও যদি বড় হয়, এটা আমরা 5 গুণ করলাম, সেই 5 গুণের চাইতে যখন আমাদের হেডটা বড় হবে তখন আমরা সেটা থাকবে স্মল অরিফিস। আর লার্জ অরিফিস যখন আমাদের এটা যখন 5 গুণ করব, 5 গুণ করার পরবর্তী ফলে আমাদের যে হেড অফ ওয়াটার আছে, হেড অফ ওয়াটারের চাইতে এই 5 গুণটা আমাদের কী হবে, বেশি হবে, ঠিক আছে? তখন এটা কী হবে, লার্জ অরিফিস। সো এটা আমার এমসিকিউতে আসতে পারে বিভিন্ন পরীক্ষায়। তারপরে অ্যাকর্ডিং টু শেপ অফ দ্য এজের যে শেপ, এই শেপ অনুযায়ী এটার 2 ভাগে ভাগ করা হয়েছে এখানে। শার্প এজ অরিফিস, বেল মাউথ অরিফিস। শার্প এজ এখানে যে আমরা দেখতে পাচ্ছি শার্প এজটা এভাবে, শার্প এজ এটা বেল মাউথ অরিফিস, এটা এদিকে। সেই আর কি, এটা আমরা দেখলাম। তাহলে এটা হলো আমাদের ক্লাসিফিকেশন অফ অরিফিসেস। এখন যে টপিকটা দেখবো সেটা হলো জেট অফ ওয়াটার। তো এটা কিছুই না আসলে, আমাদের যেই অরিফিস দিয়ে যেই লিকুইডটা ফ্লো হলো কিংবা আমাদের যেই ফ্লুইডটা ফ্লো হলো, সেই ফ্লোটাকে আমরা বলতেছি জেট অফ ওয়াটার, ঠিক আছে? দ্য কন্টিনিউয়াস স্ট্রিম অফ এ লিকুইড দ্যাট কামস আউট অর ফ্লোস আউট অফ অ্যান অরিফিস ইজ নোন অ্যাজ দ্য জেট অফ ওয়াটার। তাহলে অরিফিস দিয়ে আমাদের যেই ফ্লুইডটা কী হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে, সেটারে আমরা কি জানি, জেট অফ ওয়াটার, ঠিক আছে? এই যে এটা আমাদের মনে করেন যে এখান থেকে ওয়াটারটা আমাদের কী হচ্ছে, বের হয়ে আসতেছে, তো এতটুকু এগুলোরে আমরা কী বলবো, জেট অফ ওয়াটার, ঠিক আছে? দ্য কন্টিনিউয়াস স্ট্রিম অফ এ লিকুইড দ্যাট কামস আউট অর ফ্লোস আউট অফ অ্যান অরিফিস ইজ নোন অ্যাজ দ্য জেট অফ ওয়াটার। ভেনা কন্ট্রাক্টটা হলো, ইট রিফার্স টু দ্য পয়েন্ট ডাউন স্ট্রিম ফ্রম অ্যান অরিফিস হোয়ার দ্য ডায়ামিটার অফ দ্য ফ্লো স্ট্রিম ইজ অ্যাট ইটস মিনিমাম অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লুইড ইজ অ্যাট ইটস ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে এখানে ভেনা কন্ট্রাক্টর কি, ভেনা কন্ট্রাক্টর হলো আমাদের জেট অফ ওয়াটারে, এই জেট অফ ওয়াটারে যেই জায়গাতে ডায়ামিটারটা সবচাইতে কম এবং সেই জায়গাতে কি হবে, ভেলোসিটিটা অবশ্যই বেশি হবে, ঠিক আছে? ডায়ামিটার কম মানে কি, আমরা জানি ডায়ামিটার এখানে হলো, ডায়ামিটার এখানে এরিয়া যদি ধরি, তাহলে সেই হিসেবে আমরা এরিয়া আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে জানি কিউ ইজ ইকুয়াল টু এভি। তো যদি আমরা জানি এ হলো এরিয়া, ভি হলো ভেলোসিটি, তো সেখান থেকে আমরা জানি যখন আমাদের এ ছোটো হবে, এর মান ছোটো হবে, ভি এর মান বেশি হবে, অর্থাৎ কন্টিনিউটিতে কী হয়, কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু ইজ ইকুয়াল টু কিউ থ্রি, অর্থাৎ ডিসচার্জ সব জায়গাতে কী হয়, সমান হয়। তো ডিসচার্জ সমান হতে হলে আমাদের অবশ্যই কী হতে হবে, এক জায়গায় আমাদেরকে এরিয়াটা যদি বেশি হয় সেখানে আমাদের ভেলোসিটি কম হবে, যেখানে এরিয়া ছোট হবে সেখানে ভেলোসিটিটা কী হবে, বেশি হবে। তো সেই হিসাবে এখানে যেখানে ভেনা কন্ট্রাক্টর, সেটাকে বলা হয় যেখানে আমাদের ডায়ামিটার সবচাইতে কম এবং সেইখানে ভেলোসিটি সবচেয়ে বেশি, সেটাই হলো ভেনা কন্ট্রাক্টর। ভেনা কন্ট্রাক্টরও এক্সাম্পল যদি আমরা দিই তাহলে আমরা দেখব যে অনেক সময় আমরা পাইপলাইনের মাধ্যমে মোটর থেকে যখন পানি বিভিন্ন জায়গায় দিতে চাই, একটু দূরবর্তী জায়গাতে পাইপে করে, হ্যাঁ, যখন ওখানে পাইপের যে এন্ড আছে সেই এন্ডের যখন আমরা একটু চেপে ধরি, তখন দেখব যে হালকা কিছু দূর যেয়ে পানিটা ওখানে একটু চিকন হয়ে যায়, ঠিক আছে? ওইখানে হালকা কী হয়ে যায়, ডায়ামিটারটা চিকন হয়ে যায়, হ্যাঁ। তো ওই জায়গাটার আসলে কি বলা হয়, ভেনা কন্ট্রাক্টর। ভেনা কন্ট্রাক্টর আরও বড় বড় এক্সাম্পল আছে, ঠিক আছে? বড় এক্সাম্পলগুলোর মধ্যে ছেলেরা বেশি জানবে, ছেলেরা যখন ওয়াশরুমে যায় তখন অবশ্যই এটা লক্ষ্য করে থাকবে, তাদের ভেনা কন্ট্রাক্টর এটা প্রতিনিয়ত তারা এক্সাম্পল, ঠিক আছে? ওকে, next lesson we will learn about hydraulic coefficient or orifice coefficient. So different kind of coefficient we have, like coefficient of contraction, velocity, discharge. So we'll learn about the next class. Thank you very much.